হ্যালো গাইস, আজকে আমি তোমাদের পড়াবো এপিজে আব্দুল কালামের লেখা স্ট্রং রুট নামক অটোবায়োগ্রাফি অর্থাৎ আত্মজীবনী। এই আত্মজীবনীর দ্বিতীয় পার্টটা পড়াবো, অর্থাৎ এই যে আত্মজীবনীমূলক গল্প, এই গল্পের আমরা দ্বিতীয় পার্টটা পড়বো আজকে। তার আগে তোমাদের কয়েকটা পয়েন্ট আমি স্মরণ করিয়ে দিতে চাই, যাতে করে তোমরা অতি সহজে পুরো গল্পটা মাথার মধ্যে রাখতে পারো। তো দেখো, এখানে বার্থ প্লেস এরকম করে আমি 11টা পয়েন্ট লিখেছি, পরপর পয়েন্ট। এবার দেখো, তোমাদের বলে রাখি গল্পটা কোত্থেকে নেওয়া হয়েছে, এখান থেকে একটা কোশ্চেন আছে। তো স্ট্রং রুট নামক গল্পটা নেওয়া হয়েছে উইংস অফ ফায়ার নামক তার যে বৃহৎ আত্মজীবনীমূলক গল্প, সেই আত্মজীবনীমূলক লেখা বা গল্প থেকে নেওয়া হয়েছে। তার বিখ্যাত কোটেশন কি? তার বিখ্যাত কোটেশন হলো, ইফ ইউ ফেল নেভার গিভ আপ, বিকজ ফেল মিন্স ফার্স্ট অ্যাটেম্প ইন লার্নিং। তুমি যদি ব্যর্থ হও, কোনো সময় আশা ছেড়ো না, কারণ এই ব্যর্থতাই তোমার জীবনের চরম শিক্ষা এনে দিতে পারে বা চরম শিক্ষা শিখিয়ে দিতে পারে। তার জন্য তুমি কোনো দিনই আশা ছাড়বে না। এটা তার কোটেশন। তিনি কি নামে পরিচিত ছিলেন? দেখো, মিসাইল ম্যান অফ ইন্ডিয়া নামে পরিচিত ছিলেন, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, এই সমস্ত নামে তিনি পরিচিত ছিলেন। তার জীবনে তিনি বহু পুরস্কার পেয়েছিলেন, ভারতরত্ন, তারপর ভারতরত্ন থেকে শুরু করে পদ্মভূষণ, পদ্মবিভূষণ, বিভিন্ন পুরস্কারে তিনি পুরস্কৃত হয়েছিলেন। এবার দেখো, এই যে গল্প, আত্মজীবনীমূলক গল্প, এই গল্পের মধ্যে বা এই যে পুরো পাঠটার মধ্যে কটা চরিত্র অর্থাৎ কজন চরিত্র আছে, সেটা তোমাদেরকে খুব ভালো করে জানতে হবে। দেখো, চরিত্র আছে কে কে। ডক্টর এপিজে আব্দুল কালাম মহাশয় 1 নম্বর, জয়নাল আবদিন দ্বিতীয় জন, তৃতীয় জন হলো আশিয়াম্মা, চতুর্থ জন হলেন পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী। এখানে যে এই যে গল্পটা আছে, পুরো গল্পটা ফার্স্ট পারসন ন্যারেটিভে করা, অর্থাৎ আমি ঠিক এইভাবে গল্পটা সাজানো, অর্থাৎ পুরো কথাগুলো বা আমার, আমি বা আমার এরকম ভাবে লেখা আছে। এবার আজকে আমি দ্বিতীয় পার্টটা পড়বো বলেছি তোমাদের কাছে। তো দ্বিতীয় পার্টটা কোথা থেকে শুরু হচ্ছে, যেটা আগের ক্লাসটা করেছে তারাই জানবে দ্বিতীয় পার্টটা কোথা থেকে শুরু হচ্ছে। যদি কেউ না করে থাকো, তো আগের পার্টটা দেখবে, আমি পয়েন্ট অনুযায়ী বিশ্লেষণ করে রেখেছি, যাতে করে তোমরা পুরো বিষয়টা মাথায় রাখতে পারো। তো দেখো, দ্বিতীয় পার্টটাতে কি বলছে। My father could convey complex spiritual concept in very simple down to earth Tamil. My father, আমার বাবা, অর্থাৎ এপিজে আব্দুল কালাম মহাশয়ের বাবা জয়নাল আবদিন, ইনি বহন করতে পারতেন, অর্থাৎ বোঝাতে পারতেন ওই যে আধ্যাত্মিক যে বিষয়বস্তু, যে বিষয়বস্তুটাকে তিনি তামিল ভাষাতে পড়তেন, কিন্তু মানুষজনদেরকে তিনি তিনি আরবি ভাষাতে পড়তেন, কিন্তু তামিল ভাষাতে খুব সহজ সরলভাবে বোঝাতে পারতেন। অর্থাৎ তার একাধিক ভাষার উপর একটা নলেজ বা জ্ঞান ছিল। He once told me, তিনি একসময় আমাকে বলেছিলেন, in his own time, in his own place, in what he really is, and in the state he has reached, good or bad. অর্থাৎ তিনি একসময় আমাকে বলেছিলেন, তারা নিজের সময়ে তিনি যে জায়গায় আছেন, যে জায়গায় পৌঁছেছেন, বা তিনি যে কি পজিশনে আছে, ভালো বা খারাপ, সব কিছুই এভরি হিউম্যান বিং, অর্থাৎ এই সমস্ত কিছুই হলো, এভরি হিউম্যান বিং ইজ আ স্পেসিফিক এলিমেন্ট উইদিন দ্য হোল ওয়ার্ল্ড অফ দ্য ম্যানিফেস্ট ডিভাইন বিং। অর্থাৎ এই যে পুরো যে মানবিক সত্তা, মানসিক সত্তা, অর্থাৎ কেউ ভালো বা খারাপ, সে যেই পজিশনে থাকুক না কেন, বা সে যে জায়গাতে থাকুক না কেন, সে পুরোটাই সে নিজেই হলো একটা স্বর্গীয় সত্তার বহিঃপ্রকাশ মাত্র। এই কথা তিনি একসময় আমাকে বলেছিলেন। তারপরে দেখো, সো ওয়াই বি অ্যাফ্রেড অফ ডিফিকাল্টিস, সাফারিং অ্যান্ড প্রবলেম। যদি আমরা স্বর্গীয় সত্তার একটা প্রকাশ হই, তাহলে আমাদের কি উচিত কোনো সমস্যা, কোনো দুর্দশা, কোনো যন্ত্রণা বা কোনো অসুবিধার জন্য কি করা উচিত? আমাদের কি কোনো সময় দুশ্চিন্তা করা উচিত, ভয় পাওয়া উচিত? একেবারেই নয়। অর্থাৎ অ্যাফ্রেড বা ভীত হওয়ার কোনো দরকার নেই। যা গড করবেন, ঈশ্বর যেভাবে চালাবেন, সেভাবেই আমাদের চলা উচিত, এ কথা তিনি বলেছিলেন। তো when the problem come, try to understand the relevance of your suffering. When, যখন the problem come, সমস্যা যখন আসে,
তখন চেষ্টা করো, বোঝার চেষ্টা করো দ্য রিলেভেন্স অফ ইউর সাফারিং, তোমার এই যে ভোগান্তি, এই ভোগান্তির কারণ কি তুমি তা জানার চেষ্টা করো যখন তোমার সমস্যা আসবে। একথা এপিজে আব্দুল কালাম মহাশয়ের বাবা বলেছিলেন। কাকে বলেছিলেন? কালামকে বলেছিলেন। অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটি ফর ইন্ট্রোস্পেকটেশন। অ্যাডভার্সিটিটা কি? অ্যাডভার্সিটি হলো দুর্দশা, অর্থাৎ সমস্যা, প্রবলেম, ভোগান্তি, এরকম বলতে পারো অ্যাডভার্সিটি মানে। এই অ্যাডভার্সিটি যখনই আসবে কারোর জীবনে বা কারোর কাছে, তখনই সে আত্মসমালোচনার সুযোগ পাবে। অর্থাৎ যখনই সমস্যায় পড়বে তখন সে নিজেকে নিয়ে আত্মসমালোচনা করবে, এই ভগবান কি এমন করেছিলাম তার জন্য আমার এরকমটা হলো। এই যে ভাবনাটা, এই ভাবনাটা তোমাকে আরো অধিকতর ভালো হতে, ন্যায় নিষ্ঠাবান হতে বা সঠিক পথে চলতে সাহায্য করবে। সুতরাং অ্যাডভার্সিটি সবসময় তোমাকে সঠিক পথে পরিচালিত করাবে বা করবে কিভাবে? আত্মসমালোচনার মাধ্যমে। তারপর দেখো পরের পারাটা বলছেন, হোয়াই ডোন্ট ইউ টেল দিস টু দ্য পিপল হু কাম টু ইউ ফর হেল্প অ্যান্ড অ্যাডভাইস। আপনি কেন তাহলে বলেন না এই সমস্ত কথাগুলো? যে সমস্ত লোকজন আপনার কাছে আসে উপদেশ নেওয়ার জন্য এবং সহযোগিতা নেওয়ার জন্য, সেগুলো, এই কথাগুলো আপনি কেন তাদেরকে বলেন না? আই আস্কড মাই ফাদার, আমি জিজ্ঞাসা করেছিলাম আমার বাবাকে এই কথাগুলো, যে আপনি কেন তাদেরকে বলেন না যারা আপনার কাছে সমস্যা এবং কোনো সমস্যায় পড়ে কোনো উপদেশ নিতে আসেন। হি পুট হিজ হ্যান্ড অন মাই শোল্ডার অ্যান্ড লুকড স্ট্রেট ইনটু মাই আইস। হি পুট, তিনি রেখেছিলেন দুটি হাত, অন মাই শোল্ডার অর্থাৎ আমার কাঁধে রেখেছিলেন দুটি হাত, অ্যান্ড লুক মানে কি? তাকানো, তোমরা জানো। লুক, তাকিয়েছিলেন, স্ট্রেট ইনটু মাই আইস, আমার চোখের দিকে একভাবে তাকিয়েছিলেন। পাস্ট ইনডিফিনাইট টেন্স আছে, তিনি একভাবে তাকিয়েছিলেন। ফর কোয়াইট সাম টাইম হি সেড নাথিং, কিছুক্ষণ সময় তিনি কিছু বললেন না। অ্যাজ ইফ হি ওয়াজ জাজিং মাই ক্যাপাসিটি টু কম্প্রিহেন্ড হিজ ওয়ার্ডস। তিনি কিছুক্ষণ আমার চোখের দিকে তাকিয়ে কিছু বললেন না, তিনি যেন আমার তার কথাগুলো বোঝার ক্যাপাসিটি অর্থাৎ ক্ষমতা বা দক্ষতা আছে কিনা সেটা বিচার করছিলেন। অনেকক্ষণ ধরে আমার চোখের দিকে তাকিয়ে সেই কথাটা কে বলছেন? এপিজে আব্দুল কালাম মহাশয় বলছেন। দেন হি আনসার্ড ইন এ লো অ্যান্ড ডিপ ভয়েস, তারপর তিনি উত্তর দিলেন কিভাবে? ইন এ লো, একটু নিচু গলায়, গম্ভীর কণ্ঠস্বরে উত্তর দিলেন। কি উত্তর দিয়েছিলেন দেখো? হিজ আনসার ফিল্ড মি উইথ এক্সট্রেন্স এনার্জি অ্যান্ড এনথুজিয়াম। হিজ আনসার, তার উত্তরগুলো আমাকে পরিপূর্ণ করে দিয়েছিল। আর তিনি এমন একটা উত্তর দিয়েছিলেন যে উত্তরটা শুনে আমি আরো বেশি অনুপ্রাণিত হয়েছিলাম, আরো বেশি শক্তিশালী হয়েছিলাম এবং কি হয়েছিলাম? আমি কৌতূহল বা উদ্দীপনায় পরিপূর্ণ হয়েছিলাম কোনো কাজ করতে। তাহলে তিনি কেমন একটা আনসার দিয়েছে সেটা ভাবতে হবে। Whenever human beings finds themselves alone, যখনই মানবিক কোনো সত্তা নিজেকে একা দেখে, নিজে একা হয়ে যায়, as a natural reaction, সাধারণ প্রতিক্রিয়াতে they start looking for company, তারা তখন কি করে? কোম্পানি অর্থাৎ নিজেদের সঙ্গী বা সঙ্গ খোঁজার চেষ্টা করে। এ তো স্বাভাবিক, তুমি আমি পৃথিবীর সবাই, nobody wants to be lonely, কেউই একা হতে চায় না। nobody wants to be lonely, কেউ একা হতে চায় না। সুতরাং যখনই সে একা হয়ে যাবে, কোনো স্বাভাবিক প্রতিক্রিয়ায় সে একজন সঙ্গীকে খোঁজার চেষ্টা করবে। whenever themselves alone, লাইনটা আবার রিপিট হয়ে গেল। whenever they are in trouble they look for someone to help them, যখনই তারা কখনো কোনো সমস্যায় পড়ে তখন তারা কাউকে খোঁজে। কি করার জন্য খোঁজে? তাদেরকে সাহায্য করুক কেউ এসে, এরকম কোনো একজন ব্যক্তিকে খোঁজে বা কারোর সহযোগিতা প্রত্যাশা করে। whenever they reach in an impasse, যখন তারা পৌঁছে একটা ইম্পাস বলতে কি? অন্ধকানা গলি, যেখানে প্রবেশ করলে আর বেরিয়ে আসার কোনো সম্ভাবনা থাকে না, বেরিয়ে আসার পথ খুঁজে পাওয়া যায় না, এরকম অন্ধকানা গলিতে যখন পৌঁছায়, অর্থাৎ জীবনের চরম দুর্দশাময় জায়গায় যখন পৌঁছায় তখন কি করে? দে লুক ফর সামওয়ান টু শো দেম দ্য ওয়ে আউট, তারা খোঁজে কোনো একজন ব্যক্তিকে, যে ব্যক্তি তাকে পথ দেখাবে, এরকম কোনো একজন ব্যক্তিকে খোঁজার চেষ্টা করে।
Every recurrent anguish, longing, desire find its own special helper. Every প্রত্যেক রিকারেন্ট ফিরে আসা অ্যানগুইশ যন্ত্রণা, লংিং চাওয়া, অ্যান্ড ডিজায়ার কামনা, এগুলো কি করে ফাইন্ডস খুঁজে পায় ইটস ওন স্পেশাল হেল্পার, এগুলো খুঁজে পায় তার নিজস্ব সঙ্গীদেরকে খুঁজে পায়। অর্থাৎ এরকম সময় পড়লে সে এমনি অবস্থায় কোনো না কোনো সঙ্গীকে খুঁজে নেবে। অসহায় অবস্থায় পড়লেই তো মানুষ কারোর খোঁজ করবে। কেন খোঁজ করবে? কেউই খোঁজ করবে। এই তোমরা যে আমার ভিডিওটা দেখছো, তোমরা কেন দেখবে? হয়তো তোমাদের কোথাও আটকে যাচ্ছে, কোথাও পারছো না পড়ার ক্ষেত্রে, বা পড়তে গিয়ে তোমরা নিজেদেরকে অসহায় বোধ করছো, এর জন্যই তো করছো। ফর দ্য পিপল হু কাম টু মি ইন ডিস্ট্রিস, ওই সমস্ত লোকজন যারা অসহায় অবস্থায় পড়ে আমার কাছে আসে, আই অ্যাম বাট এ গো বিটুইন ইন দেয়ার ইফোর্ট টু প্রপিশিয়েট দ্য ডোমিনিক ফোর্সেস উইথ দ্য পেয়ার অ্যান্ড অফারিং। যারা সমস্যায় পড়ে আমার কাছে আসে, আমি তাদের জন্য কিছুই করতে পারি না, আমি শুধু একটা মধ্যস্থতার কাজ করি। গো বিটুইন মানে কি? একটা মাধ্যম হিসেবে মধ্যস্থতার কাজ করি। টু প্রপিশিয়েট, প্রশমিত করতে। কি প্রশমিত করতেন? দ্য ডোমিনিক এফোর্ট, তাদের যে দানবিক যে ফোর্সেস আছে, ডোমিনিক ফোর্সেস, এই দানবিক ফোর্সেস গুলোকে কি করার চেষ্টা করি? প্রশমিত করার। প্রপিশিয়েট মানে প্রশমিত করার চেষ্টা করা, প্রপিশিয়েট মানে প্রশমিত করা। তাহলে আমি প্রশমিত করার চেষ্টা করি কিসের দ্বারা? আমার এই যে উইথ দ্য পেয়ার অ্যান্ড অফারিংস, অর্থাৎ আমার প্রার্থনা এবং যে অফার। অফার মানে কি তোমরা জানো? বলো, অফার মানে কি? অফার মানে কিছু দেয়া বা প্রদান করা। আমার এই অঞ্জলি প্রদানের মাধ্যমে আমি তাদের মধ্যে যে দানবিক শয়তানিক শক্তিগুলো আছে সেগুলোকে প্রশমিত করার চেষ্টা করি, মাত্র, অন্য কিছুই নয়। দিস ইজ নট এ কারেক্ট অ্যাপ্রোচ অ্যাট অল, দিস ইজ নট এ কারেক্ট অ্যাপ্রোচ অ্যাট অল অ্যান্ড শুড নেভার বি ফলোড। এটা মোটেই সঠিক পন্থা না বা সঠিক উপায় নয়, এবং কাউকে এটা অনুসরণ করাও উচিত নয়। কে বলছেন? এপিজে আব্দুল কালাম মহাশয়ের বাবা বলছেন। দেখো এখানে বাক্যটা বিভাগে সিম্পল টেন্স এবং মোডাল অক্সিলারি ভার্ব দিয়ে প্যাসিভ ভয়েসের গঠনে লেখা আছে। One must understand the difference between a fire-ridden vision of destiny and the vision that enable us to seek the enemy of fulfillment with ourselves. বলছে one must understand the difference between, একজনকে অবশ্যই বুঝতে হবে। কি বুঝতে হবে? ডিফারেন্স, ভিন্নতা বা পার্থক্যটাকে বুঝতে হবে। দ্য ফিয়ার-রিডেন ভিশন, অর্থাৎ ভয় তাড়িত যে অদৃষ্ট, অর্থাৎ নিয়তি, ভয় তাড়িত যে নিয়তি, সেটার মধ্যে আমাদের নিয়তির যে ভয় তাড়িত যে অদৃষ্ট সেটার মধ্যে, এবং কি দ্য ভিশন দ্যাট এনেবল আস টু সিক দ্য এনিমি, এবং আমাদের মধ্যে লুকিয়ে থাকা যে শত্রু আমাদের সফলতার পথে বাধার সৃষ্টি করে, জড়তা বা দুর্বলতা, সেগুলোর মধ্যে পার্থক্য বুঝতে হবে। অদৃষ্টের দ্বারা পরিচালিত আমরা তো সবাই হব, কিন্তু আমাদের নিজেদের মধ্যে থাকা দুর্বলতা, জড়তা, এগুলো অদৃষ্ট হিসেবে কাজ করে। এগুলো থেকে না বেরিয়ে আসতে পারলে আমাদের জীবনে সফলতা কোনোদিন আসবে না। এর জন্য বলছে কি, এই দুটোর মধ্যে পার্থক্য বুঝতে হবে। হ্যাঁ, কারোর ভাগ্য বিপর্যয় হচ্ছে সেটা আলাদা ব্যাপার, কিন্তু সে নিজের ভাগ্যটাকে নিজেই বিপর্যস্ত করেছে, এটা আর একটা ব্যাপার। সুতরাং এই দুটোর মধ্যে পার্থক্য তোমাকে বুঝতে হবে। পরের প্যারাটা দেখো। এবার পরের প্যারাটা এখান থেকে নেওয়া হচ্ছে কি, এবিলিটি টু এক্সপ্লেন সিম্পলি, এটা নয়। বলছে ফাদার ভিউ অফ ডেস্টিনি, এর আগে এটা বর্ণনা করছি। এবার কি বলছে? ডেইলি রুটিন, অর্থাৎ এপিজে আব্দুল কালাম মহাশয়ের বাবার যে ডেইলি রুটিন, প্রত্যেক যে কার্যকলাপ সকাল থেকে রাত্রি পর্যন্ত কি করতেন, সেটা এই প্যারাতে বর্ণনা করা হবে। তোমরা বুঝতে পারছো আশা করি। এইভাবেই তোমরা পড়লে একটাও শর্ট কোশ্চেন মিস হবে না, প্রত্যেকটা শর্ট কোশ্চেন আনসার করতে পারবে, এবং কি তুমি প্রত্যেক প্যারাগুলো তোমার মাথার মধ্যে রাখতে পারবে, এবং যেখান থেকেই কোশ্চেন আসুক না কেন, you will have ability to give answer of all those questions. I remember my father starting his day at 4 AM by reading নামাজ। আমি স্মরণ করতে পারি, মনে করতে পারি আমার বাবা নামাজ পড়তেন কখন?
ভোর 4টের সময় উঠে, এবং এইভাবেই তিনি দিন শুরু করতেন। তাহলে তিনি কটার সময় উঠতেন? ভোর 4টের সময় উঠতেন, নামাজ পড়তেন, নামাজ পড়ার পর তার দিনটা শুরু হতো। আমরা এক একজনের এক এক রকম কাজ। সর্বপ্রথম কেউ উঠে বিশ্ববিধাতাকে প্রণাম করে তারপরে মাটিতে পা দেয় বা খাট থেকে নামে, এরকমটা করে। কেউ বা বাইরে বেরিয়ে আগে এক গ্লাস জল খাবে, তারপর বার হবে, এটা তার প্রত্যেক অভ্যাস। কেউ বা ব্রাশটাকে কলগেট লাগিয়ে বেরিয়ে আসবে, এরকম। কিন্তু এপিজে আব্দুল কালাম মহাশয়ের বাবা কি করতেন? সকালবেলা উঠে ভোর 4টের সময় উঠে আগে নামাজ পড়বেন, তারপর তিনি বাইরে আসবেন। বিফোর ডন, ভোর হওয়ার আগে। ভোর 4টের সময় তো ভোর হয় না, ভোর হওয়ার আগে তিনি নামাজ পড়বেন, তারপর বাইরে আসবেন এবং দিনটাকে শুরু করবেন। আফটার দ্য নামাজের পরে হি ইউজ টু ওয়াক ডাউন টু আ স্মল কোকোনাট গ্রোভ উই ওন্ড। নামাজ পড়ার পর তিনি কোথায় যাবেন? তিনি 4 মাইল অর্থাৎ 6 কিলোমিটার হেঁটে যাবেন। কোথায়? তার আগে দেখে নাও, আফটার নামাজ হি ইউজ টু ওয়াক ডাউন টু এ স্মল কোকোনাট গ্রোভ উই ওন্ড। আমরা যে কোকোনাট বাগানটা অর্থাৎ নারকেল বাগানটার মালিক ছিলাম, অর্থাৎ আমাদের যে নারকেল বাগানটা ছিল, সেই নারকেল বাগানে তিনি যেতেন ওই ভোরবেলা হেঁটে। অ্যাবাউট 4 মাইল ফ্রম আওয়ার হাউস। দেন আমাদের বাড়ি থেকে নারকেল বাগানটার দূরত্ব ছিল 4 মাইল। 4 মাইল মানে তোমরা জানো 1600 মিটারে 1 মাইল হয়। তাহলে 4 মাইল মানে কত? প্রায় 6.5 কিলোমিটার। এই 6.5 কিলোমিটার পথ তিনি হেঁটে যেতেন কোথায়? তারা নারকেল বাগানে। He would return with about a dozen of coconut tied together thrown over his shoulder. He would return, তিনি ফিরে আসতেন with a dozen of coconut, প্রায় 1 ডজন নারকেল নিয়ে ফিরে আসতেন। টাইড টুগেদার, একসঙ্গে ভালো করে বেঁধে, এবং কি করে? থ্রোন ওভার হিজ শোল্ডার, এরকম করে কাঁধের উপর ঝুলিয়ে দিয়ে তিনি এরকম ধরে নিয়ে আসতেন। আগেকার মানুষ তোমরা জানো গামছায় বা চাদরের পুঁটলি করে বাজার করে আনতেন। সেই বাজারের পুঁটলাটা এরকম পেছনে থাকবে, আর এরকম জায়গায় ধরে এরকম করে নিয়ে চলে আসবেন। এরকম করে মানুষ বাজারঘাট করতেন, কারণ এতটা ইজিয়ার লাইফ ছিল না তখনকার দিনে। লাইফ ওয়াজ ডিফিকাল্ট অ্যাট দ্যাট মোমেন্ট। নাথিং ওয়ার দেন টু এনজয় দেয়ার লাইফ। এখন তো পৃথিবী স্বর্গ হয়ে গেছে বললে ভুল হবে না, যা এরকম করে পাবে তাই। আমার জীবনের প্রথম দিকে ভালোভাবে বোতল ছিল না এরকম। আজ থেকে 30 বছর আগে খুব ভালো অ্যাভেলেবেল বোতল ছিল না, প্লাস্টিকও অত অ্যাভেলেবেল ছিল না, একেবারেই অ্যাভেলেবেল ছিল না। এখন তো সব অ্যাভেলেবেল, রাস্তাঘাটে পড়ে আছে, কদর নেই, দাম নেই, এরকম একটা ব্যাপার। This remain his routine even when he was in his late 60s. এইটাই ছিল তার রুটিন, অর্থাৎ দৈনন্দিন জীবনের কার্যকলাপ। এমনকি তিনি যখনও 60 বছর বয়সে পদার্পণ করেছে তখনও পর্যন্ত তিনি এই রুটিনটাই মেনটেন করে গেছেন। তোমরা জানো অনেক লোক আছে তারা অনেক বয়স পর্যন্ত খাটেন, তাদের মধ্যে কোনো অলসতা নেই। এখনো আমাদের এখানে গ্রাম বাংলায় দেখি 95 ইয়ার্স ওল্ড, তিনি এখনো গাছে জল দেন, সকালবেলা উঠে জমি অল্প অল্প করে ছোট্ট কোনো নিড়ে নিয়ে খুশিয়ে দেন, এগুলো করেন। তো তিনি এইভাবেই 60 বছরের পরবর্তী, এখান থেকেও কোশ্চেন আসতে পারে, 60 বছরের পরবর্তী সময়েও তিনি এইভাবে তারা জীবনযাপন করেছেন। পরের পয়েন্টে দেখো, পরের পয়েন্ট বলছে ইনফ্লুয়েন্স অফ ফাদার ইন লাইফ, অর্থাৎ কালামের জীবনে তার বাবার যে প্রভাব সেটার কথা এখানে বলা হয়েছে। I have throughout my life tried to emulate my father in my own world of science and technology. আমি আমার সারা জীবন ধরে আমার বাবাকে অনুসরণ করার চেষ্টা করেছি। ফলো মানে অনুসরণ করা, এখানে এমুলেট মানে অনুসরণ করা, ট্রাই চেষ্টা করা, ইনফিনিটিভ হিসেবে ব্যবহার করা হচ্ছে ভার্বটাকে। আমি চেষ্টা করেছি আমার সারা জীবন ধরে আমার বাবাকে অনুসরণ করতে। ইন মাই ওন ওয়ার্ল্ড অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, আমার নিজস্ব বিজ্ঞান এবং প্রযুক্তির জগতে আমি আমার বাবাকে অনুসরণ করার চেষ্টা করেছি। I have endeavored to understand the fundamental truth revealed to me by my father and feel convinced that there exists a divine power
দেখো কি বলছে, লাইনটা অনেকটা বড়, একটু কেটে কেটে বলার চেষ্টা করি। আই হ্যাভ এন্ডিওর, আমি চেষ্টা করেছি। এন্ডিওর মানে কি? চেষ্টা করা। আই হ্যাভ এন্ডিওর টু আন্ডারস্ট্যান্ড। আগের বাক্যে দেখো ট্রাই ট্রাই ট্রাই, দুটো কথা একসঙ্গে দিলে তো ভালো শোনায় না, ওই জন্য আই হ্যাভ এন্ডিওর, আমি চেষ্টা করেছি কঠোরভাবে টু আন্ডারস্ট্যান্ড দ্য ফান্ডামেন্টাল ট্রুথ, ওই মৌলিক সত্যটাকে বোঝার জন্য আমি কঠোরভাবে চেষ্টা করেছি। রিভিল টু মি বাই মাই ফাদার, যেটা প্রকাশিত হয়েছিল, যেটা প্রকাশ করেছিলেন আমার বাবা আমার কাছে, আমি সেটাকে বোঝার চেষ্টা করেছি। অ্যান্ড ফিল কনভিন্সড, এবং খুব উপকৃত হয়েছি বা বুঝতে পেরেছি বা নিশ্চিত হয়েছি দ্যাট দেয়ার এক্সিস্ট আ ডিভাইন পাওয়ার, সেখানে একটা স্বর্গীয় সত্তা আছে। অর্থাৎ বাবার এই সমস্ত কথা শোনার পর আমি বুঝতে পেরেছি একটা স্বর্গীয় শক্তি আছে, ডিভাইন পাওয়ার, স্বর্গীয় শক্তি আছে। দ্যাট ক্যান লিফট ওয়ান, যে স্বর্গীয় শক্তিটা একজনকে তুলতে পারে, ক্যান লিফট ওয়ান আপ ফ্রম কনফিউশন, মিজারিজ, মেলানকোলিজ, অর্থাৎ সেই স্বর্গীয় শক্তিটা একজনকে উঠিয়ে আনতে পারে বিভ্রান্তি, দুর্দশা এবং মিলানকলি অর্থাৎ নিঃসঙ্গতা এবং কি ব্যর্থতা, এত কিছুর উপরে, এগুলোই তো মানুষের জীবনে আসে, এগুলো থেকে উপরে তুলে দেবে কোনটা? এই স্বর্গীয় শক্তিটা। ওই জন্য সবাই কি করে? সবাই নামাজ কালাম পড়ে, প্রার্থনা করে, ঈশ্বরের শক্তি লাভ করার চেষ্টা করে, কারণ এটা স্বর্গীয় শক্তি, এই শক্তির উপর কোনো শক্তি নেই যে শক্তি তোমাকে প্রোটেকশন দিতে পারবে। সুতরাং এই শক্তির উপর নির্ভর করার জন্যই মানুষ কি করে? প্রার্থনা করে, সেই শক্তি লাভ করার চেষ্টা করে। অ্যান্ড ওয়ান্স অ্যান ইন্ডিভিজুয়াল সার্ভ, একটুখানি ভুল হচ্ছে দেখো, মেলানকলি অ্যান্ড ফেলিওর অ্যান্ড গাইড হিম, এবং তাকে পরিচালিত করতে পারে। গাইড মানে পরিচালিত করা, গাইড হিম ওয়ান টু ওয়ান্স টু প্লেস, এবং তার নিজের জায়গায় পরিচালিত করতে, অর্থাৎ সে যেভাবে পরিচালিত হতে চাইবে সে সেভাবেই পরিচালিত হবে। সে যদি আত্মবিশ্বাসী হয় এবং ঈশ্বরের উপর বিশ্বাস রেখে নিজেকে আত্মবিশ্বাসী করে তোলে, তাহলে সেই নিজেকে সঠিকভাবে পরিচালিত করতে পারবে। আদারওয়াইজ নট, নাহলে উদ্দেশ্যহীন নৌকার মতো তুমি কোথায় যে চলে যাবে তার কোনো হদিস থাকবে না। দেখো, অ্যান্ড ওয়ান্স অ্যান ইন্ডিভিজুয়াল সার্ভস দিস ইমোশনাল অ্যান্ড ফিজিক্যাল বন্ড, এবং যদি বা এই অ্যান্ডের মানে সবসময় এবং বা ও হয় না, অ্যান্ড মানে আর ওয়ান্স অ্যান ইন্ডিভিজুয়াল সার্ভ, আর যদি ব্যক্তিগতভাবে কেউ সার্ভ বেরিয়ে আসে, কিসে থেকে বেরিয়ে আসে? হিজ ইমোশনাল অ্যান্ড ফিজিক্যাল বন্ড, তার যে শারীরিক এবং মানসিক যে বন্ধন, বন্ড মানে বন্ধন, এই যে বাইন্ড বাঁধা, তার নাউন ফর্ম বন্ড, এইভাবে শব্দ তৈরি হয়। সেটা তোমরা আমার ক্লাস করলে পরে বুঝতে পারবে। আমি ইন্টারচেঞ্জ অফ পার্ট অফ স্পিচ এনেছি, যেটাতে 1000টা ভার্ব আছে এবং 1000টা ভার্ব তুমি জানলে, অর্থাৎ ওই ইন্টারচেঞ্জ অফ পার্ট অফ স্পিচ রিলেটেড যদি 1000টা ভার্ব জানো, তাহলে লগভগ তোমার কাছে 15,000 শব্দ থাকবে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই যে যেমন বন্ড মানে তুমি কি 1:1 মুখস্থ করতে, কারণ তুমি বাইন্ড মানে বাঁধা, বাইন্ডের নাউন ফর্ম বন্ধন, অর্থাৎ যদি কেউ এইভাবে পড়ে তাহলে তার খুব উপকার হবে। তাহলে এই লাইনটা কি বলছে আবার একটু ডিসকাস করে দেই। অ্যান ইন্ডিভিজুয়াল সার্ভ হিজ ইমোশনাল অ্যান্ড ফিজিক্যাল বন্ড, যদি কেউ বেরিয়ে আসতে পারে তার মানসিক এবং শারীরিক এবং আবেগপ্রবণ যে বন্ধন, এই বন্ধন থেকে যদি কেউ বেরিয়ে আসতে পারে, হি ইজ অন দ্য রোড অফ ফ্রিডম, হ্যাপিনেস অ্যান্ড পিস অফ মাইন্ড, তাহলে সেই নিজেই হাঁটতে পারবে কোথায়? স্বাধীনতার পথে, সুখের পথে, এবং তার মনে অপরিসীম শান্তি থাকবে। আমরা বন্ধনে আবদ্ধ, অর্থাৎ মিছে মায়া বন্ধনে আমরা যেন জড়িয়ে আছি। এর জন্য কি হচ্ছে? আমরা নিজেদেরকে উপভোগ করতে পারি না। শারীরিক মানসিক বন্ধনে থাকার জন্য আমরা শান্তি সেই অর্থে প্রকৃত শান্তি পাই না। আমরা যদি ঈশ্বর প্রেমী হই, তার কাছেই নিজেকে সঁপে দিয়ে থাকি, এই সমস্ত বন্ধন থেকে মুক্ত করে, তাহলে জীবনের প্রকৃত আনন্দ পাবো এবং স্বাধীনতার পথে চলতে পারবো, এত বন্ধন থেকে বেরিয়ে এসে। এটাই এখানে বলতে যাচ্ছেন। এই উক্তির দ্বারা এখানে গল্পটা শেষ হয়ে গেল, আত্মজীবনীটা শেষ হয়ে গেল।
আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে আমার এই ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো এবং পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।